This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজি করে যখন বিচার চাইছেন আরজি করে নির্যাতিতার জন্য, তখন পাশাপাশি আরজি করে আর্থিক তছরূপে তদন্ত শুরু করেছে সিবিআই। আরজি করে আজকে সিবিআই টিম সকাল থেকে সেখানে তারা তদন্ত চালাচ্ছেন এবং এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যখন তদন্তকারী অফিসাররা যাচ্ছেন তখন সাংবাদিকরা সিবিআই আধিকারিককে প্রশ্ন করেন যে কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া গিয়েছে কিনা। কি বলছেন তারা শুনুন। এই তদন্ত প্রক্রিয়া এখন সিবিআই ও সুপ্রিম কোর্টের অধীন, কিন্তু তদন্ত প্রক্রিয়ার বাস্তব কোনো অগ্রগতি গত 16 দিনেও আমরা জানতে পারছি না। ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় ও পরবর্তী বহু কিছুতে অনেক অসঙ্গতি থাকছে, যা আমাদের ক্রমশ বিচলিত করে তুলছে। এসব জানতে গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করেন। আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য, তাই আমাদের বা মিডিয়া কাউকেই তদন্তের কোনো ব্যাপারে জানাতে তারা অপারগ। যদিও বহু মিডিয়াতে সিবিআই সূত্র থেকে পাওয়া বলে বিভিন্ন ন্যারেটিভ প্রচারিত হচ্ছে, যা সত্য মিথ্যা সম্পর্কে আমরা জানি না। আমরা এই বিষয়টাতেই একটু আসব। আমি যে সিবিআই আধিকারিকের কথা বলছিলাম, বেরোবার সময় আমরা পরে সেই বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তারা বলছেন যে বহুত কুছ মিলা হয়। কি তাদের অনেক কিছু তথ্য মিলেছে সেই তো পরে আমরা সেই নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে যেরকমভাবে আরজি করের ছাত্ররা তারা জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত কর্মবিরতি চলবে, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এই গোটা বিষয়টা দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে আরজি কর থেকে। সরাসরি দেবব্রতর কাছ থেকে আরও আপডেট নেব। দেবব্রত, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি আরজি কর হাসপাতালে এবং আমি যেখানে রয়েছি সেখানে প্রতিবাদ চলছে। প্রতিবাদের সুরের গলা সোচ্চার হচ্ছেন এখানকার আন্দোলনকারীরা এবং বহু মানুষ তারা সকাল থেকেই আসছেন। এই মুহূর্তেও তারা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, পাশাপাশি আরও অনেকেই রয়েছেন। আমি তাদের সাথে একটু কথা বলে দেবো যে আজকের যে এই আন্দোলন এবং সেই আন্দোলনকে ঘিরে আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ হচ্ছে, এখানে আন্দোলনকারীরা রয়েছেন এবং পাশাপাশি সকাল থেকে এখানে যে সমস্ত সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন, তারা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা গেছেন এবং সেখানে তারা তদন্ত করছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব যে এখানে আপনারা তো আজকে এখানে রয়েছেন, এখানে এসেছেন, তো আজকে সিবিআই টিম তারা বিভিন্ন ডিপার্টমেন্টে গেছে, তারা তদন্ত করছে, বেশ কিছু নথি সংগ্রহ করছে, কিন্তু এখনো পর্যন্ত যে তদন্তের গতি প্রকৃতি সেটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমি অ্যাকচুয়ালি আজকে ঘটনা জানি না কিছু। তদন্তের যে গতি প্রকৃতি, তদন্ত যেভাবে হচ্ছে, যেভাবে এতদিন ধরে তদন্ত চলছে, তাতে কি আপনারা সন্তুষ্ট? দেখুন, একদমই সন্তুষ্ট নই, কারণ আজকে 16th চলছে, যদি হিসাব মতো ধরা হয় তো সেই হিসেবে আমরা তো কোনো প্রোডাক্টিভ কিছু এখনো দেখতেই পাইনি। সিবিআই ও সুপ্রিম কোর্টে বলেছেন যে ওনাদের এভিডেন্স বা যেখানে ঘটনাটা ঘটেছে সে কিছু ট্যাম্পার করা হয়েছে। তো আমরা একদমই স্যাটিসফাই নই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমরা স্যাটিসফ্যাক্টরি কিছু প্রোডাক্টিভ আসছে। না কাউকে এখন অবধি প্রোডাক্টিভ ধরেছে, না কোনো প্রোডাক্টিভ ইনফরমেশন তো আসেইনি। আমরা তো শুধু দেখতে পাচ্ছি আমাদের সেফটির মানে সিআইএসএফ দিচ্ছে, সিআরপিএফ দিচ্ছে, বাট দ্য মেইন ইস্যু, হোয়াট ইজ দ্য মেইন ইস্যু? জাস্টিস, বাট উই হ্যাভ নট গট দ্য জাস্টিস ইয়েট। সো আমরা জাস্টিসের ক্ষেত্রে কিছুই পাই না, আমরা একদমই হ্যাপি না। আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি যেন 5 তারিখে হিয়ারিং আছে, সেদিন যেন কিছু প্রোডাক্টিভ বেরিয়ে আসে। একদমই, আমরা প্রত্যেকে আশাবাদী এবং সাধারণ মানুষ প্রত্যেকেই চাইছেন যাতে বিচার পান। আমি এই জায়গা থেকে একটু আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা দিনভর এই আরজি কর ঘটনার যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে সিবিআইয়ের অন্তত 15টি জায়গায় হানা, সেই খবরে থাকলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই নির্যাতিতার বিচার কোন জায়গায় আপডেট কিন্তু কারোর কাছেই নেই, কোনো খবরই কিন্তু আমরা পাচ্ছি না। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের কর্মবিরতি এখনো জারি রয়েছে। কি মনে হয় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আপনার কি মনে হয় গোটা বিষয়টা? আচ্ছা, দেখো, যে বিষয়টা হচ্ছে যে একটা ধর্ষণ হয়েছে এবং একটা খুন হয়েছে, তার জন্য ছাত্র আন্দোলন জারি রয়েছে এবং একটু আগেই তোমাদের প্রতিবেদনে দেখছিলাম
আজকে অন্তত 3-3টে বড় বড় মিছিল বেরিয়েছে সাধারণ মানুষের। সুতরাং সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে সহমত এবং তারা মন থেকে করছে। তাহলে এবারে রেপ অ্যান্ড মার্ডারের জাস্টিসের জন্যই তো সবাই আমরা উতলা। সুতরাং সেই জাস্টিসটার জন্য যে বিচার বিবেচনা সিবিআই যেমন করছে করুক, সেটা তুমি আমি যাই করি না কেন সেটা কল্পনা ছাড়া কিছু হবে না। কিন্তু আমাদের সাধারণ ভাবে একটা চিন্তা যেটা থাকে নিজেদের কমন সেন্স, একটা রেপ অ্যান্ড মার্ডার যদি হয় তার তো একটা মোটিভ অফ রেপ অ্যান্ড মার্ডার হতে হবে। তো সে মোটিভটা কি হতে পারে? দেখো পৃথিবীতে যত খুন ধর্ষণ যা হয় আমরা ফরেন্সিকে ছোটবেলায় পড়েছি, 3টে প্রধান জিনিস থাকে। একটা হচ্ছে লোভ, একটা প্রতিহিংসা, আর একটা হচ্ছে আর্থিক দুর্নীতি। তাই এখানে দেখা যাচ্ছে যে আরজি কর মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে একটা আর্থিক দুর্নীতি চলেছে, একটা তার র্যাকেট চলেছে। সেটা মর্গ থেকে শুরু করে, মৃতদেহ থেকে শুরু করে, স্টল বসানো থেকে শুরু করে, পরীক্ষা পাশ ফেল থেকে শুরু করে বলে শেষ করা যাবে না, পার্কিং ইত্যাদি ইত্যাদি। তো সেখানে একটা আর্থিক দুর্নীতি চলেছে। এবারে যদি আমরা ল্যাজ থেকে ধরা শুরু করি যে আমরা এই আর্থিক দুর্নীতির সঙ্গে কারা কারা ইনভলভ, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা এই রেপ মার্ডার অবধি পৌঁছতে পারবো। এবং সম্ভবত মহামান্য আদালত এই কারণেই বোধহয় এই বিচার প্রক্রিয়া বা এই তদন্ত প্রক্রিয়াটাকে ফ্র্যাগমেন্ট করতে দিতে চাননি। তিনি চেয়েছেন বা তারা চেয়েছেন একই হাতে থাকুক, যাতে যে রেপ মার্ডারের জাস্টিসের জন্য লড়াইটা করছে তারাই যদি এই আর্থিক দুর্নীতিটা দেখে, তাহলে এটা কিন্তু একটা আমব্রেলা, এটাকে কিন্তু ভেবো না এটা আলাদা। আজকে যে সিবিআই এর সকাল থেকে ধরপাকড় চলছে বা তাদের যে তদন্ত চলছে, তদন্তের এই যে বাড়িতে তদন্ত চলছে সেখান থেকেই এমন কিছু বেরিয়ে আসতে পারে যেটা আবার তোমার রেপ এবং মার্ডারে হেল্প করতে পারে। সুতরাং এমন ভাবে আমরা ভাববো না যে এটা দুটো আলাদা অংশ, একই নৌকোয় এ মাথায় একটা ও মাথায় একটা, আমরা কিন্তু একই প্যারালাল। এটা একটা না, যদি তাই হয় ডক্টর বন্দ্যোপাধ্যায়, যেরকম সাধারণ মানুষ ভাবছিলেন যে বড় কিছু ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হলেও হতে পারে, সেই তথ্যটাও তো কোথাও গিয়ে আবার তাহলে উস্কে উঠছে যদি এই বিষয়টা মানতে হয়। না, উস্কানোর কিছু নেই, এটা তো একদম সহজ, জলের মতো সহজ। আরজি কর হাসপাতালে একটু আগে তারক চট্টোপাধ্যায় বলে প্রাক্তন হেড ক্লার্ক ওখানকার, যিনি মর্গের, তার ইন্টারভিউ শুনছিলাম। তিনি পরিষ্কার বলছেন P7 এর চেয়েও ভালো মর্গ আরজি করে রয়েছে এবং মোস্ট সফিস্টিকেটেড মর্গ আরজি করে রয়েছে। সেখানে মেয়েটির ময়না তদন্তে করে তার দেহ রেখে দেওয়া যেত, রেখে না দেওয়ার কি আছে? তার দেহ এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার কি আছে? সুতরাং এটার মধ্যে এটা তো জলের মতো পরিষ্কার যে পুরো জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলেছে। সেই ধামা চাপা দেওয়ার মধ্যে কলেজের প্রশাসন রয়েছে, সরকারের প্রশাসন রয়েছে, পুলিশ বিভাগ রয়েছে, সকলে একসঙ্গে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে খুব সহজ। যখনই কোনো জায়গায় এই খুন ধর্ষণ এরকম ঘটনা হয়, একটা আন্দোলন ওঠে, তখন একটা কিছু কোনো রকমের চাপা দেওয়া হয়, তারপরে 5-7 দিন পরে থিতিয়ে যায়। সরকারের যেটা কপালে ভাঁজ পড়ছে বা প্রশাসনের যেটা কপালে ভাঁজ পড়ছে, এটা থামছে না। আগুনটা একটা জায়গা থেকে একটায়, আজকে আইনজীবী থেকে শুনলাম কপিল সিব্বল নিজেকে উইথড্র করতে বাধ্য হয়েছে। মানে তুমি বোঝো তাদের উপরে কিরম চাপ। আজকে আইনজীবী, আজকে টলিউডের যারা অভিনেতা অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, সাধারণ মানুষ, কেউ বাদ নেই, সকলকে এটা আঘাত করেছে। সুতরাং ধামা চাপা দেওয়া হচ্ছে, এটা আমার এত কষ্ট বোঝার জায়গায় না। তার মানে ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনিও এটা মনে করছেন যে কোনো এক সঞ্জয় রায় সিভিক বিকৃত মনস্ক, তার বিকৃত লালসার শিকার ওই চিকিৎসক, এরকম এত সরলীকরণের জায়গা কোথাও নেই। এর পেছনে অনেক বড় একটা বিষয় রয়েছে এবং সঞ্জয় রায় হচ্ছে স্কেপগোট। আচ্ছা, তুমি আমাকে একটা সহজ কথা বলো। একটা কলেজের অধ্যক্ষ, মানে প্রিন্সিপাল, তিনি হচ্ছেন হাইয়েস্ট অথরিটি অফ দ্য হসপিটাল। হ্যাঁ, এবারে আরজি কর কিন্তু তুমি জানো কয়েকদিন আগে ইস্টার্ন ইন্ডিয়ার একটা টপ 3 মেডিকেল কলেজের মধ্যে একটা মেডিকেল কলেজ, এবং আরজি কর হচ্ছে একটা ঐতিহ্যশালী মেডিকেল কলেজ, একটা সুবিশাল মেডিকেল কলেজ। তার অধ্যক্ষ মানে তার পজিশনটা বুঝছো? সে কোথায় একটা সিভিক ভলেন্টিয়ার আছে, তার সঙ্গে উদ্দেশ্য বা কোনো
পারপাস, পার্টিকুলার পারপাস, আমি অসৎ সৎ এই বক্তব্যে যাব না, কিন্তু পারপাস না থাকলে কোনো একটা এই লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন? তোমার কি মনে হয় এটা 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 কমন সেন্সে কি বলে? তার নির্দিষ্ট কিছু কাজকর্ম এই লোকটা হয়তো করে দিত, সেটা কি করতো না করতো আমি সেই কল্পনাতে যাব না, এভরিথিং বিচারাধীন। কিন্তু এই সঞ্জয় রায়ের পক্ষে শুধু এত বড় একটা কাণ্ডের মধ্যে সে হচ্ছে একমাত্র খলনায়ক, আর বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা, আর আমরা সবাই ভুল বুঝছি, শুধু ওই 2-4 জন লোক যারা আমাদের চালনা করেন তারাই ঠিক বুঝছেন, তোমরা সবাই ভুল বুঝছো, সকলের সন্দেহ ভুল হচ্ছে, এটা তো আমি একদম মানতে পারছি না। ময়না তদন্তের ওখানে মর্গের আজকে তুমি তোমাদেরই প্রতিবেদন দেখছিলাম, সেখানে ওই প্রাক্তন হেড ক্লার্কের বক্তব্য হচ্ছে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতাও দূর থেকে উনি বলছেন এটা কখনো একটা লোকের পক্ষে করা সম্ভব নয়। এটা তো জলের মতো পরিষ্কার, এর মধ্যে এত কষ্ট করে বোঝার কি আছে? তো বোঝার কিছু নেই। সুতরাং সবাইকে ধরা উচিত, একদম A to Z, একদম ধরে একদম প্রত্যেকটা লোকের পানিশমেন্ট হওয়া উচিত। আর সঞ্জয় রায় শুধু কেন বলা হবে? আজকে সঞ্জয় রায় থেকে সন্দীপ ঘোষ, এবারে সন্দীপ ঘোষের উপরের মাথাগুলোকে ডাকো। সন্দীপ ঘোষের উপরে যে মাথাগুলো, যে লোকগুলো সন্দীপ ঘোষকে 3বার ট্রান্সফারের পরে 3বার হাসপাতালে নিয়ে এসছে, আমি ওই কলেজের প্রাক্তনী, আমাদের প্রাক্তনীদের যে আমাদের যে রিইউনিয়ন রুমকে তালা মেরে দিয়েছিল এই সন্দীপ ঘোষ, তালা মেরে সিল করে দিয়েছিল। আমরা সেই রুম ভাঙতে গিয়ে আমরা ওখানকার কিছু পার্টিকুলার ইন্টার্নদের দ্বারা প্রতিহত হয়েছিলাম। আমরা ওই কলেজে আবহমান ধরে যাচ্ছি, আমাদের কলেজের একটা পরম্পরা রয়েছে, আমরা জুনিয়র সিনিয়রদের আমাদের একটা অত্যন্ত সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটা পুরো ব্যাহত হয়েছে। সুতরাং সেটা মানে কান পাতলে কলেজে বোঝা যায় এই প্রিন্সিপাল এবং তার সঙ্গে গুটি কয়েক ডাক্তার, অবশ্যই তাকে কিছু বোর্ডে তো তৈরি করতে হবে, দাবা তার রাজা একা খেলতে পারে না, তার গুটি কয়েক বোর্ডে এইটা নিয়ে ওখানে একটা সংসার পেতেছে। আচ্ছা, আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আসবো, এবং আপনি তারক চট্টোপাধ্যায়ের কথা বললেন, তিনিও আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই থাকবেন। আপনিও সঙ্গে থাকুন, আমরা একটা বিরতির পরে ফিরে আসবো, প্লিজ সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে সরাসরি তারক চট্টোপাধ্যায় রয়েছেন, এবং আমরা তারকবাবুর কাছে যাব। তবে তার আগে যে বিষয়টা সামনে আসছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। তার মধ্যে একটা অভিযোগ, বেওয়ারিশ লাশ থেকে অর্গ্যান বের করে, অঙ্গ বের করে বিক্রি করে দেয়া হতো বেআইনিভাবে, বেওয়ারিশ লাশ পাচার করে দেয়া হতো বলে অভিযোগ। একই অভিযোগ তুলেছিলেন এর আগে আখতার আলী, তিনি এই নিয়ে মামলা দায়ের করেছিলেন, দেহ পাচারের অভিযোগ করেছিলেন, এবং পরিবারের অনুমতি না নিয়ে এই কাজ করা হতো এরকমটাও অভিযোগ সামনে আসছে। এবং তারক চট্টোপাধ্যায়, যার নাম উঠে আসছে, আরজি করে প্রাক্তন কর্মী, তিনি একই অভিযোগ করছেন যে তিনি হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী ছিলেন, ফলে তিনি খুব কাছ থেকে দেখেছেন গোটা বিষয়টাই। তিনি বিস্ফোরক অভিযোগ তুলছেন যে দেহগুলো আনক্লেমড ছিল, সেই সব দেহ থেকে বেআইনিভাবে এইসব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কাজ চলত। আমি এই নিয়ে ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা তারকবাবুর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করব অবশ্যই। এটা তো মানে বিস্ফোরক অভিযোগ, এইভাবে কাউকে না জানিয়ে এইভাবে একটা তো মানে ভয়ঙ্কর চক্র, এটা ভয়ঙ্কর চক্র, আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কোনো কনসেন্ট ছাড়া একাজ তো করতেই পারেন না, সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরে এই যে অর্গানগুলো কি করা হতো? অর্গান ট্রেডিং করা হতো না? আমাদের ডাক্তারি শাস্ত্রে আমরা যে পড়াশোনা করতাম, আমাদের ভিসেরা স্টাডি করা হতো।
আমরা তো লিভার, কিডনি, হার্ট এগুলো তো আমাদের পড়াশোনাও করতে হতো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, একটু আপনাকে আটকাচ্ছি। একটা বিষয় আমরা যেরকম অনেকবার এই দেহদানের ক্ষেত্রে করেছি বা অঙ্গদানের ক্ষেত্রে করেছি, যেসব খবর করেছি আমরা বারবার, যে কেউ একজন মারা গেলেন, গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে আরেকজনকে দেওয়ার জন্য, একটা সিস্টেম আছে, এটা গোটা বিষয়টার একটা যাতায়াতের একটা সিস্টেম ছিল। কিন্তু যদি এভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি তো এটা হ্যান্ডেডলিতে গোটা বিষয়টা করা যায় না। এই অঙ্গ সেইভাবে রেস্টোর করে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়ে তো একটা গোটা সিস্টেম কাজ করতে হবে, অন্তত হবে না। না, আপনি যেটা বলছেন সেটা অঙ্গ প্রতিস্থাপনের জন্য। অঙ্গ তো শুধু প্রতিস্থাপনের জন্যই নেওয়া হয় তা তো নয়। আচ্ছা, এই যে আমরা যে পড়াশোনা করতাম ডাক্তারিতে আমাদের ভিসারা স্টাডি করতে হয়। সেই ভিসারাগুলো অত্যন্ত আমাদের কিনতে হতো। আমরা তো কিনতাম না, আমাদের সিনিয়র দাদাদের কাছ থেকে পেতাম। তো সেগুলো তো এখন সেই প্রক্রিয়াই তো বন্ধ হয়ে গেছে। সিনিয়র জুনিয়রদের সঙ্গে সম্পর্ক সবই পয়সার লেনদেন হয়ে গেছে। কিন্তু আমাদের ডাক্তারিতে আমরা যখন ফার্স্ট এমডিতে পড়াশোনা করতাম, করতাম, তখন আপনার হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস এগুলো প্রত্যেকটা অঙ্গ আলাদা করে পাওয়া যায় এবং সেগুলোকে আমাদের পড়তে হতো এবং সেগুলো আমাদের অ্যানাটমি বিল্ডিং এ থাকতো। আমরা নিজেরাও যার ক্ষমতা আছে সে কিন্তু, অথবা আমাদের হোস্টেলে একটা জায়গায় রাখা থাকতো, আমাদের একটা কারোর রুমে, সেখানে গিয়ে আমরা পড়তাম। সেই ভিসারাগুলো কি পজিশন সেগুলো ধরে আমাদের শিখতে হতো। এটা একটা পড়াশোনার বিষয়। সুতরাং তার মানে ডক্টর বন্দ্যোপাধ্যায়, এই যে পড়াশোনার কথা আপনি বলছেন, তার মানে সেই বিষয়গুলো আরেকজন কাউকে নিতেও হতো। তার মানে তারাও, মানে যারা সেটা নিচ্ছে তারাও নিশ্চয়ই জানে গোটা বিষয়টা বেআইনি। হ্যাঁ, অফকোর্স, মানে এটা তো এইভাবে নেওয়া যায় না, সবকিছুর একটা পদ্ধতি আছে। আচ্ছা ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসবো। আমাদের সঙ্গে তারক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমি তারক বাবুর কাছেও আসবো। মর্গে ঠিক কি এই মানে ফাঁকফোকর আপনার চোখে পড়েছে এবং যে অভিযোগগুলো সামনে আসছে তার বাস্তব ভিত্তি কতটা, এইটা নিয়ে আপনার কাছে আসবো। তারকবাবু একটু সঙ্গে থাকবেন, ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনিও সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর এবং আমরা যে আলোচনা করছিলাম আরজি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে কটা অভিযোগ রয়েছে তার মধ্যে বেওয়ারিশ লাশ নিয়ে ব্যবসা করার, বেআইনি ব্যবসা করার অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং এই নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারক চট্টোপাধ্যায়, আরজি করেরই প্রাক্তন কর্মী। তারকবাবু, ঠিক কোন কোন অসঙ্গতি আপনার চোখে পড়েছে আরজি করের মর্গে? আরজি করের মর্গে যেটা প্রধান অসঙ্গতি যেটা আমার মনে পড়েছে সেটা হলো যে এই রিসেন্ট এই বছরেই ওই মর্গে আগে গ্রুপ সি স্টাফ একজন থাকতেন, ক্লার্ক, কিন্তু বর্তমান অবধি নেই, বেশ কিছু দিন নেই, আমি যাওয়ার পর থেকেই নেই আর কি। তো যাই হোক, তো যে এসছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে, কম্পালসরি গ্রাউন্ডে চাকরি পেয়েছিল মায়ের জায়গায়। যতদূর শোনা যায় ওখানে ও বেশ প্রভাবশালী, যদিও গ্রুপ ডি স্টাফ, ওর ডেজিগনেশন সম্ভবত জিডিএ কাম সুইপার বা জিডিএ কাম ডোম কিছু হবে। তো ওখান থেকে ওকে পাঠানো হয়েছিল, শোনা যায় এরকম যে সুশান্ত রায় পাঠিয়েছিলেন, তো ডক্টর সুশান্ত রায় তো এখানে পাঠিয়েছিলেন, এখানে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কাছে পাঠিয়েছিলেন। তো উনি ওনাকে এখানে পোস্টিং দেন মর্গে। এবং আগে আমাদের স্কিল ডোম অনেক আছেন, তো এরকম অভিযোগ আগে আমরা পাইনি, যেটা এই কয়েক মাস যাবৎ, মাস 6-এর ওপর প্রায়, যেভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে। যে ধরুন আমাদের যেমন কলকাতা পুলিশের অনেকগুলো থানা, বেঙ্গল পুলিশের অনেকগুলো থানা আছে, 2টো জিআরপি আছে, এই থানাগুলো থেকে ইউডি কেস যেগুলো আসে, সে আপনার ইনকোয়েস্ট হোক বা সুরথাল রিপোর্ট, ইউডি কনস্টেবল যখন নিয়ে আসেন তখন থেকেই প্যাকেজ তৈরি করে নেয়। এবার ধরুন কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ মিলিয়ে হয়তো 12টা 14টা কেস বা 10টা কেস, তার মধ্যে কে পয়সা হলো ঠিক ধরে নেবে। এবার তাকে ধরে নিয়ে যে গরিব সাধারণ নিরীহ গোবেচারা, তাকে সবার লাস্টে এদেরকে সবার আগে করে দেবে, প্যাকেজ সিস্টেম করে নেয়, কাঁচের গাড়ি ভাড়া, বডি স্টিচিং, ওয়াশ করে দেবে, সমস্ত কিছু করে দেবো, আগে করে দেবো। এবারে যাকে যেমন আর কি, 7,000, 8,000, 10,000, 12,000 এইভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেয়।
এবং যদি কোনো গরিব মানুষ টাকা দিতে না পারে ওই ডিসেকশন বডি দেখায় হলে ঢুকিয়ে যে এরকম স্টিচ করে নিতে হবে। কেউ ধরুন এসছে হয়তো দূর থেকে, খুবই নিরীহ গরিব মানুষ, পোস্টমর্টমের আগে হয়তো দেখতে চায়, তাকে দিতে হয় 500 টাকা বা 700 টাকা, না হলে মুখ দেখতে পারবে না। সব থেকে বড় কথা যেটা খুবই খারাপ লাগে সেটা হচ্ছে এই মগটা তৈরি হয়েছিল 2008 সালের 5ই মার্চ উদ্বোধন হয়েছিল। মগটা আপনার তদানীন্তন হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর স্বরাজ হালদারের তত্ত্বাবধানে এই মগটি তৈরি হয় এবং উদ্বোধন হয়েছিল ওই তারিখে 5ই মার্চ 2008। তখন উনি এই মগটা করেছিলেন বিশেষ উদ্দেশ্য নিয়ে, যেখানে আপনার আল্ট্রা মডার্ন এখনও মেনটেন হয়, আল্ট্রা মডার্ন আপনার 48টা চেম্বার আছে 4 ডিগ্রি টেম্পারেচার, এবং ওজন মেশিন আছে গন্ধকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু ওগুলো মেনটেন করতে হয়। আমি থাকাকালীন যতদিন ছিলাম যেভাবে মেনটেন হতো, বর্তমানে ঢুকলে আমি মানে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এমন অবস্থা। তো ওখানে হালদার স্যার, প্রফেসর হালদার একটা মর্নাস রুম করেছিলেন পিছনে, যে যাদের যে সমস্ত বডি পোস্টমর্টম হবে তাদের রিলেটিভ বিধ্বস্ত হয়ে আসেন, তারা 1 দণ্ড 2 দণ্ড অন্তত বসতে পারবেন, জিরোতে পারবেন, একটা ঘর। সেই মর্নাস রুমটা দখল করে নিয়েছে এই সন্তোষ মল্লিক, যে এখন ওখানে আছে, এবং ওখানে রাতেও থাকে। ওখানে ও মানে মদের ফোয়ারা ওঠায় এরকম শোনা যায়, এবং ও ওইখান থেকে বিভিন্ন জায়গায়, যেটা এখন আপনার ওই গেস্ট হাউস, যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্টে বা আমাদের ফরেন্সিকেও দেখতাম ফ্যাকাল্টিরা বাইরে থেকে আসতেন পরীক্ষার সময়, পিজিটিদের বা অন্যান্য ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য অন্য রাজ্য থেকে যারা আসতেন, তাদেরকে আমরা এনে ওখানে রাখতাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, তখন এসব কোনোদিন শুনিনি। এখন তো শুনি ওখানে মানে বেশ কয়েক মাস বা বছর খানেক যাবৎ কানে আসছিল কথা যে ওখানে মোচ্ছব হচ্ছে, মানে একবারে পানশালা খুলে বসেছে। তো এবং এটাও কানে আসতো যে এই রাত্রিরে এই মগের মর্নার্স রুম থেকে এই সন্তোষ মল্লিক মদের বোতল নিয়ে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে আপনার মদের ফোয়ারা উঠছে, এবং ডিজিস্টের এইভাবে নানাভাবে হয়রানি করে এবং সাধারণ গরিব মানুষদের কাছ থেকে এইভাবে টাকা তোলা হতো। এইগুলো টাকা তোলা হয় এখন, অবশ্যই কিছুদিন এখন এই সমস্ত এর জন্য হয়তো কি আছে জানি না। আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে যে এই ধরনের আনক্লেমড বডি নিয়ে বেআইনি ব্যবসা করার, এর কোনো কিছু আপনার চোখে কখনো পড়েছে? দেখুন, আনক্লেমড বডি নিয়ে বলে নয়, যেটা আমার চোখে পড়েছিল 2023 সালের জানুয়ারি মাসে, সেটা হচ্ছে এই একটা ওয়ার্কশপ হয়েছিল ইএনটিতে। সেখানে ওরা ফ্রেশ বডি চেয়েছিল 5টা। সেই ফ্রেশ বডি ওরা প্রিন্সিপালের কাছে অ্যাপিল করেছিল, প্রিন্সিপাল ফরওয়ার্ড করে আমাদের এইচওডি তদানীন্তন প্রফেসর ডক্টর সোমনাথ দাসের কাছে পাঠিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে 3টে শর্ত দিয়েছিলেন, যে প্রথম কথা হচ্ছে এটা পুলিশের প্রপার্টি, পুলিশের পারমিশন ছাড়া দিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে রিলেটিভ এর কনসেন্ট ছাড়া, যে মারা গেছেন তার কনসেন্ট, রিলেটিভের কনসেন্ট ছাড়া দিতে পারবো না। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে যে মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা, পোস্টমর্টমের আগে কোনো বডিকে এরমভাবে কাটা যায় না, তার এভিডেন্স নষ্ট হয়ে যায়। আমি পোস্টমর্টমের পর দেবো, কিন্তু ওরা রাজি হয়নি, ইএনটি ওরা নেয়নি, স্যারও দেননি সেই সময় যিনি হেড এইচওডি ছিলেন। কিন্তু প্রিন্সিপালের প্রবল চাপ ছিল দিয়ে দেওয়ার জন্যে, যে কারণে ওই চাপের কাছে উনি মাথা নত করেননি বলে, ওনার মতে মেলেনি বলে এই প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষকে উনি এখান থেকে বিতাড়িত করেছিলেন, ট্রান্সফার করে দিয়েছিলেন। ওনার ইচ্ছেতে, ওনার মর্জিতে এই আরজিকর হাসপাতালের ট্রান্সফার লিস্ট তৈরি হতো, স্বাস্থ্য ভবন ওটা অ্যাপ্রুভ করতো, ওনাকে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠালেন। এবং পরবর্তীকালে যিনি এইচওডি ছিলেন প্রফেসর প্রবীর চক্রবর্তী, তিনি ওই পোস্টমর্টমের আগে ফ্রেশ বডি 5টা পাঠিয়েছিলেন। এবং পরবর্তীকালে আপনাদের চ্যানেলে মিডিয়া এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, তোলপাড় হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এগুলো তো আপনারা সবাই জানেন। আমি এই জায়গায় ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে, ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনি তো আরজি করেরই প্রাক্তনী, আপনারা যখন ছিলেন আপনাদের মহলে এইসব নিয়ে কখনো কোনো আলোচনা হতো না যে এই জাতীয় ঘটনা তখন কি হতো, তখন কি এগুলো সামনে এসেছে, চর্চায় এসেছে আপনাদের মানে স্টুডেন্ট মহলে অন্তত? একেবারে স্তম্ভিত। মানে আমি আপনাকে বলছি, আমরা এই ঘরানায় বড় হইনি। আমরা যখন অ্যানাটমি পড়াশোনা করতাম তখন ওখানে ডোম ভাইরা থাকতো,
তাদের সঙ্গে আমাদের খুবই সুসম্পর্ক থাকতো। রাত্রেবেলায় আমরা রাত্রি 10টা-11টা অব্দি আমরা ডিসেকশন করতাম আমাদের অ্যানাটমি বিল্ডিং এ। আমরা নিজেরা গিয়ে নিচ থেকে বডি বার করে নিয়ে আসতাম, ওরা আমাদের হেল্প করতো। মানে আমি আপনাকে বলছি, আমরা এই যে তারক বাবুর কাছে আমি যে শুনছি, এটা একটা গল্পের বই লেখা হয়ে যাবে। এই আমি ভাবতে পারি না যে মানে এরকম হতে পারে। মানে একটা মুখ দেখানোর জন্য 500 টাকা নিতে হবে, একটা স্টিচ, ওয়াশ, প্যাকেজ কি মানে আমি সত্যিই বলছি, আমি স্তম্ভিত। মানে আমার কিছু বলার নেই। এরকম হয় সেটা আমি আজকে প্রথম তারকবাবুর আর একটা চ্যানেলে প্রতিবেদন শুনছিলাম, শুনে আমি তো একেবারে স্তম্ভিত যে মানুষ এটা পাপের ঘড়া পূর্ণ হয়ে গেলে দাদা কোনোদিন সে টেকে না। পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এখন, সুতরাং উপচে পড়বেই। ইতিহাস তাই বলে, ইতিহাসে হিটলার, মুসলিনি কেউ বেঁচে থাকেনি, এরাও কেউ বেঁচে থাকবে না। এটা হচ্ছে আমাদের একটা ডাক্তারিতে কথা আছে জানেন তো, ম্যালিগন্যান্ট প্রলিফারেশন ফলোড বাই অ্যাপোপ্টোসিস, অর্থাৎ অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই বাড়তে বাড়তে এই জায়গায় গেছেন। আমি তারক বাবুর কাছে এই সমস্ত জিনিস শুনে, উনিও ওনার যথেষ্ট বয়স হয়েছে সম্ভবত, উনি যখন চাকরি করতেন আমরাও হয়তো ছাত্রাবস্থায় ওখানে গেছি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই আরজি করের ফরেন্সিক ডিভিশনের একজন ডাক্তারবাবুর নিজাম প্যালেসে তার তদন্ত চলছে। আর এই কলেজে প্রফেসর জেবি মুখার্জি পড়িয়ে গেছেন। প্রফেসর জেবি মুখার্জি, যার বই আমাদের কাছে হচ্ছে মানে প্রণম্য বই, এবং উনি নিজে এই বিল্ডিং এ এসে পড়িয়ে গেছেন, যিনি স্কটল্যান্ড ইয়ার্ডের একজন প্রাণ পুরুষ ছিলেন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যিনি আমাদের এখানে আরজি কর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনে পড়িয়ে গেছেন, তিনি স্কটল্যান্ড ইয়ার্ডের একজন প্রাণ পুরুষ ছিলেন এই প্রফেসর জেবি মুখার্জি। এখানে প্রফেসর একে গুপ্ত পড়িয়ে গেছেন, কিছুদিন আগেই তার ইন্টারভিউ দেখছিলাম। এই সমস্ত স্বনামধন্য লোক এখানে পড়িয়ে গেছেন। এই কথা শুনলেও বোধহয় কানের দূষণ হয়। প্যাকেজ, লোক মারা গেছে তার প্যাকেজ। আমি শুনেছি অ্যাপেন্ডিক্সের প্যাকেজ হয়, গল ব্লাডার অপারেশনের প্যাকেজ হয়, ডেড বডি লোকে অসহায় তার আবার প্যাকেজ। হ্যাঁ ভগবান, এও যদি শুনতে হয়। আর মানে আমি জানি না কারা এটা ফেস করেছেন, আমি অন্তত এটুকু অনুভব করতে পারছি যে সেই সময় তাদের কাছের মানুষটা মর্গে পড়ে রয়েছেন, মানে পোস্টমর্টম হওয়ার আগে তার মুখ দেখতে গেলেও 500 টাকা নাকি দিতে হচ্ছে। গরিব মানুষদের কি অবস্থা। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, 12.5 ঘন্টা পর সন্দীপ ঘোষের বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে এলেন। এতক্ষণ ধরে টানা জেরা চলছিল। আমি তারকবাবুর কাছে আবারও, তারকবাবু আপনার ওপরে এই মর্গের দেহ নিয়ে কখনো কোনো রকম কোনো চাপ এসেছিল? চাপ বলতে কিরকম, কি বলতে চাইছেন? যে এই রকম ভাবে দেহ নিয়ে এই কিছু করা হবে, বা এই যে অভিযোগ উঠছে যে অঙ্গ প্রত্যঙ্গ অন্য জায়গায় দিয়ে দেওয়া হতো আনক্লেমড বডির, বা এরকম কিছু আপনার উপরে চাপ তৈরি করা হয়েছিল কাউকে করিয়ে দেওয়ার জন্য, বা এই নেক্সাসের মধ্যে কোনো রকম কিছু আপনার চোখে পড়েছিল? না, এই ধরনের আমাদের কাছে আসার সাহস, স্যার যেরকম বললেন ডাক্তারবাবু, যে উনি জেবি মুখার্জির নাম বললেন, সেই যে যা ছিল অবস্থা বর্তমানে আরজি করে, আমি আপনাকে খোলাখুলি বলছি, এই প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ আসার পরে যা পরিস্থিতি হয়েছে, উনি যেটা বললেন ডাক্তারবাবু, যে আগে যে এত সুন্দর সম্পর্ক ছিল, উনি যা বললেন একদম ঠিক কথা, যে আমি স্টুডেন্ট থেকে প্রফেসর পর্যন্ত দেখেছি আমি আমার জীবনে। তো ডাক্তার মানে একটা অন্য, এই যে আপনি বলছেন চাপ ঠিক নয়, এটাই আপনার ওই যখন ওয়ার্কশপের জন্য বডিটা নেওয়ার জন্য 2023 সালের জানুয়ারিতে প্রিন্সিপাল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের, সেদিন এসে ওই তদানীন্তন এইচওডি প্রফেসর সোমনাথ দাসকে যে ভাষায় কথা বলছিলেন, আমি সেদিন স্তম্ভিত হয়ে গেছিলাম। আমি প্রতিবাদ করেছিলাম যে তোমরা একজন শিক্ষককে এইভাবে কথা বলছো, এরম তোমরা বলতে পারো না, তোমরা ডাক্তার হবে আগামী দিনে, কি এটা কোন ধরনের ভাষা?
তো ঘটনা হলো, এটাও শুনতে হলো, জীবনে এরকম দেখিনি শুনিনি। একজন ডাক্তারবাবু বসে আছেন, উনিও বললেন। তো সন্দীপ ঘোষের দিকেই একা আঙুল ওঠে না, তার চারপাশে তার কিছু মানে ঘনিষ্ঠ বৃত্ত গজিয়ে উঠেছিল যারা সেই একই কুকীর্তিতে সামিল হয়েছিল বলে আপনার ধারণা? হ্যাঁ, এটা বলতে গেলে আমাকে 4-5টা আগের প্রিন্সিপালের কথা বলতে হবে আপনাকে, যে এর আগেও আমরা দেখেছি প্রফেসর উৎপল দত্ত প্রিন্সিপাল, প্রফেসর সুশান্ত ব্যানার্জি, প্রফেসর পার্থ ব্যানার্জি এবং প্রফেসর শুদ্ধোধন বটব্যাল, এনার আগে যিনি ছিলেন, কোনো দিন এরকম জিনিস দেখিনি আমরা। ওনারা রাস্তা দিয়ে যখন ভিজিট করতেন হসপিটাল টোটাল আপনার করিডোরে ভিজিট করতেন, হ্যাঁ, কোনো সিকিউরিটি থাকতো না। কিন্তু এনার তৃতীয় চতুর্থ স্তরীয় সিকিউরিটি, হ্যাঁ, উনি একটা নিজস্ব একটা মানে চৌহদ্দি করে তুলেছিলেন, যে ওনার একটা আলাদা জগৎ। প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য ভবনে বলতেন যে আরজিকর রুল একটা আলাদা রুল, আরজিকর তৈরি করে দেয়, সেইটা অ্যামেন্ডমেন্ট করে স্বাস্থ্য ভবন। তো আরজিকর করে দেয়, সেটা অ্যামেন্ডমেন্ট করে স্বাস্থ্য ভবন, এরকম কথা। ওনার সঙ্গে মতের মিল না হলে ক্রিম ডাক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরমভাবেই চলতো। এবং এটা পেপারে বেরিয়েও ছিল, এটা মিডিয়াতেও দেখানো হয়েছিল, যে বলছেন যে আমরা নিরুপায় সন্দীপ ঘোষের দাপটের কাছে। এবং ঘটনা হচ্ছে, ওনার সঙ্গে যাদের পড়তো না, সুপার টু সুইপার একদম, এই যে যা পোস্টেই থাক না কেন, তাদের ওপরে খাড়া ঝুলে আসতো। এবং সেখানে জনগণের বা দেশের দশের কি ক্ষতি হচ্ছে এটা দেখা হতো না। এবং যদি কারুর যোগ্যতা নেই, সে সেই ডিপার্টমেন্টের প্রধান হতো। যেমন ফরেন্সিক ডিপার্টমেন্টে আমি আপনাকে বলছি, প্রফেসর ডক্টর সোমনাথ দাসকে উনি এখান থেকে বাঁকুড়ায় পাঠিয়ে দিলেন। ওর একটা স্বপ্ন ছিল যে একটা পয়জন ইনফরমেশন সেন্টার করব, যেখানে চিকিৎসা পাবে। এটাও চিফ মিনিস্টার মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়েরই এটা রচিত, যে পয়জনের ওপরে তুমি একটা কাজ করো, মানুষ, গরিব মানুষ সাপে কামড়ে মরে যাচ্ছে, বিষ খেয়ে মরে যাচ্ছে, তুমি একটা কিছু করো। তো উনি বলেছিলেন, বিশেষ করে যেগুলো ধরুন বিষ খাইয়ে দিচ্ছে স্টোমাকে, সেটা যখন ল্যাব টেস্টের জন্য যাচ্ছে, অটোপসি সার্জন তো বলবে না ওর মধ্যে পয়জন আছে, সেটা টেস্ট করতে হবে। অটোপসি সার্জন বলবে একটা ফ্লুইড পেয়েছি, সেটা যখন বেলগেচিয়াতে যাচ্ছে 6 মাসের মধ্যে রিপোর্ট আসছে, ততদিনে অ্যাকিউজড বেল পেয়ে যাচ্ছে, বিচার পাচ্ছে না। স্যার বলেছিলেন আমি এটা 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবো। তো সেই পিআইসি উনি করতে চেয়েছিলেন, ডিএম টক্সিকোলজি করতে চেয়েছিলেন, উনি একটা ওয়ার্ড করতে চেয়েছিলেন, পিজিটিরা ট্রেনিং হবে, দেশের দশের উন্নতি হবে, এবং ভারতবর্ষের মধ্যে প্রথম একটা সরকারি জায়গা হবে। এবং এই ভারতবর্ষে মাত্র 4টে আছে, যেটা দিল্লি এইমস, কেরালায় একটা আছে, পশ্চিমবঙ্গের সেটা হলো না, তাকে উনি এখান থেকে সরিয়ে দিলেন। আমার বিরতির সময় গেছে, ট্রান্সফার করিয়ে দিলেন, এখন ওরাম পড়ে আছে। আমার একটা বিরতির সময় গিয়েছে, মানে আমি ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আবার আসবো, আমিও মানে তারকবাবুর কাছে এই কথা শুনে আমিও স্তম্ভিত। মানে স্বাস্থ্য ভবন রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তার স্বপ্নের কথা বলছেন, সেটা যদি কেউ রূপায়িত করতে যান তাকেও ট্রান্সফার করে দিচ্ছেন। কোন জাদু বলে, কার হাত মাথায়, প্রশ্ন তো উঠবেই। আমি আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন তারকবাবু, আপনিও সঙ্গে থাকুন। ডক্টর বন্দ্যোপাধ্যায়, তারকবাবু যেরকম বলছিলেন, কি মনে হয় যে মাথায় কার হাত থাকলে এই রকম সমান্তরাল প্রশাসন চালানো সম্ভব হয়, এরকম স্বেচ্ছাচারিতা করা সম্ভব হয়? দেখো, আমি আরজি করের প্রাক্তনী হিসাবে এই আমাদের যে প্রাক্তনী কমিটি থাকে, এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, তার আমি একজন অফিস বিয়ারার। তো সেখানে যে কারণে মাঝে মাঝেই আমার যাতায়াত আছে। তো আমার একটা অবজারভেশন আছে, আমি সবসময় দেখেছি আরজি করের প্রিন্সিপালস অফিসে প্রিন্সিপালের কাছে সবসময় 5-6 জন 7 জন নির্দিষ্ট ইন্টার্ন সবসময় রয়েছে। এবারে তুমি আমাকে একটা কথা বলো তো, ইন্টার্নদের কাজটা কি? আমি সবে ডাক্তারি পাশ করেছি, আমার ওয়ার্ডে আমার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন থেকে সময় থাকে না, খাওয়া নেওয়ার সময় থাকে না, সারাদিন আমাদেরকে খাঁচাবাবু বলা হতো। আমার তারকদার নিশ্চয়ই মনে থাকবে, আমরা সকালে একটা খাঁচা নিয়ে টেস্ট টিউব নিয়ে ব্লাড টানতে বেরোতাম, পেশেন্টদের ব্লাড টানা, তারপরে স্টিচ শেখা, তারপরে মেডিসিন শেখা, তারপরে মানে তুমি তো সবে ডাক্তার হয়েছো তখন। তা এরা প্রিন্সিপাল অফিসে কি করে? আমি আমার পুরো কেরিয়ারে বোধহয় 2বার প্রিন্সিপাল অফিসে গেছিলাম,
তাও 5 মিনিটের জন্য। আর একবার স্যারকে ঘেরাও করেছিলাম প্রফেসর সুভাষ চক্রবর্তীকে, তাও স্যারের খাবার দাবার এনে দিয়ে আমরা বাইরে বসেছিলাম, এইটুকু। তো প্রিন্সিপাল অফিসে ইন্টার্নদের কিসে দরকার? আমাকে তুমি একটা সহজ কথা বলো। আর এই ইন্টার্নদের নাম পাওয়ার জন্য সিবিআই ডাকতে হয়, এই ইন্টার্নদের নাম ডাকার জন্য বিনীত গোয়েলকে ডাকতে হয়, এই ইন্টার্নদের নাম পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ডাকতে হয়। তো তারকদাকে জিজ্ঞেস করলে কোনো গড়বড় করে বলে দেবে ওই 5টা ইন্টার্নের নাম, ওই 6টা ইন্টার্নের নাম কি, যারা সারাক্ষণ ধরে প্রিন্সিপাল অফিসে বসে থাকে। এদের কাজটা কি? দে আর র‍্যাকেট, দে আর গেটিং মানি। পড়াশোনা করতে হবে না, তোদের পড়াশোনা করতে হবে না, এরা তো প্রিন্সিপাল বলতেন পড়াশোনা করতে হবে না। আরজি কর তো ঠিক করে দেয় সবকিছু। আরজি কর, স্বাস্থ্য ভবন, তা আরজি কর করতে হবে না, খালি এইসব কর। আরে গত হয়ে গেল আনন্দ কর। তুমি চিন্তা করো, মানে আমি স্তম্ভিত ডক্টর বন্দ্যোপাধ্যায় এবং তারকবাবু, আপনার সাথে কথা বলে এই হাসপাতালের ওপরে আমরা নির্ভরশীল, যারা ওখান থেকে পড়াশোনা করছেন, অত ওই যে 4-5 জন ইন্টার্ন যাদেরকে সন্দীপ ঘোষ বলতেন পড়াশোনা করতে হবে না, তাদের উপর হয়তো পরবর্তীকালে অগাধ ভরসায় কোনো সাধারণ মানুষ যাবেন, তারপর কি হবে ভগবান জানেন। তারকবাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, এই যে ধর্ষণ এবং খুনের ঘটনাটা, আপনার মনে হওয়াটা জানতে চাইব। এতই যেভাবে কলকাতা পুলিশ যে দাবি করছে যে সঞ্জয় রায় সে ওখানে ঢুকে এই কুকীর্তি করে বেরিয়ে গেছে, আপাতত যতটুকু তদন্তে এগিয়েছিল ততটুকু পর্যন্ত, আপনার কি মনে হয় বিষয়টা এতটাই সাদামাটা একটা ধর্ষণ, একজনের বিকৃত লালসার কাহিনী এটা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে? আপনার মনে হওয়াটা জানতে চাইছি। দেখুন, ডাক্তারবাবু শিবব্রত স্যার বসে আছেন ওখানে, উনিও একজন ডাক্তার, আর আমি ফরেন্সিকে আছি। আমি ডাক্তার না, আমি নন মেডিকেল একজন আপার ডিভিশন ক্লার্ক, কিন্তু দীর্ঘদিন এই ফরেন্সিকে কাজ করার সুবাদে এই ডাক্তারবাবুদেরই সঙ্গে থেকেছি। উনি যেসব নাম বললেন, প্রণম্য ব্যক্তিত্ব, মানে আমরা জেবি বলে ডাকতাম স্যারকে, তো এই সমস্ত প্রণম্য ব্যক্তিত্ব, এবং পরবর্তীকালেও যারা এসছেন, তো অজয় মুখার্জি স্যার, তো অজয় গুপ্ত স্যার, পরবর্তীকালে আরও অনেকে। তো ঘটনা হলো, এটা কোনোভাবে আমার অনুমান এটা একজনের পক্ষে সম্ভব না, এবং পোস্টমর্টেম রিপোর্টটা দেখছেন পাবলিক হয়ে গেছে এখন। সেখানে যে 3 জন অটোপসি সার্জন তাদের যে বাইটগুলো দিয়েছেন, আপনি দেখবেন, আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে সেখানে তারা পরিষ্কার বলছেন, বিশেষ করে আমি আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মিসেস রীনা দাস, উনি একদম পরিষ্কারভাবে বলছেন যে যা ইনজুরি যা আমি পেয়েছি, এবং সিমেনের পরিমাণ বলুন, ইন্টারনাল ইনজুরি, এক্সটার্নাল ইনজুরি, আমার কোনোভাবে এটা মনে হচ্ছে না, ব্যক্তিগতভাবেও আমি বলছি যে এটা কোনো দিন ওই একজন লিকপিকে একটা মদ্যপ ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয়, কোনোভাবে এটা করা সম্ভব নয়। এবং এর পেছনে একটা বিরাট গোষ্ঠী আছে, এবং গোষ্ঠী আছে, এটা তো মানে একদম ক্লিয়ার, এটা ক্রিস্টাল ক্লিয়ার একদম। দেখুন আপনি, আজকে এটা না হলে এত তাড়াহুড়ো কেন? আজকের দিনেও আমি বলছি, দেখুন, এর মধ্যেও আমাদের মর্গ যা এখনও পর্যন্ত এই বডিকে প্রিজার্ভ করা যেত, আমাদের মর্গে রীতিমতন খরচা করে মগটাকে সুন্দর করে রাখা, হয়তো পরিষ্কার এখন ঠিক মতন করছে না, ওটা আলাদা কথা, কিন্তু অন্যান্য মেশিনপত্র এই 4 ডিগ্রি টেম্পারেচারে রাখা, 48টা চেম্বার, অনেক চেম্বার খালি থাকে, বডিকে রাখা যেত, কিন্তু তড়িঘড়ি করে সব করে দেওয়া হলো। এর পেছনে কি কারণ থাকতে পারে বলুন তো? এই যে ভাঙচুর করে দেওয়া হলো, যে সমস্ত জায়গা ভেঙে দেওয়া হয়েছে, এটা কি এভিডেন্সকে নষ্ট করার জন্যে? তো এটা কাকে লুকোনোর জন্য হয়েছে? আমি তো মনে করছি এখানে সরকারেরও ফেস লস হয়েছে। এখানে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি সঠিকভাবে এর একটা প্রতিবিধান করতেন যে একজন আমলা কেন এই ধরনের কাজ করবে। তিনি মানে ডাক্তার মানে আমরা জানি ভগবানের দ্বিতীয় রূপ, তো সেখানে এই একজন ডাক্তারের যদি এই মূর্তি হয়, কেন তাকে উনি আস্কারা দেবেন? হ্যাঁ, সে তার যোগ্য যা কাজ করেছে তার শাস্তি হবে, একদমই শাস্তি হবে। একদম অনেক ধন্যবাদ। তাই করা যায় না। অনেক ধন্যবাদ তারকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, আমাদের সময় একদম শেষ। সত্যি যা ইচ্ছা তাই করা যায় না, যা ইচ্ছা তাই আর করা যাবে না, এটাই সাধারণ মানুষ বলছেন, এটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ বলছেন। সিবিআইয়ের হাতে তদন্ত,
সিবিআই কোন দিকে তদন্ত গতি প্রকৃতি নিয়ে যায়, আরও কেউ জড়িত আছে কিনা, বের হয় কিনা। আজকের এই যে অভিযান কি বার হলো এর থেকে, দুর্নীতির শিকড় কোথায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। এরপরে দেখুন পেজ ওয়ান, আমার এবং আত্রের সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।